ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আই পে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.স. আরিফিন সিদ্দিক এবং ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি INA এর সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। প্রতিদিনের মতোই আমরা আগে দিনের উল্লেখযোগ্য খবরগুলো দেখে নিই, সেগুলো নিয়ে কথা বলবো। দর্শক, জানিয়ে দেই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। নিরাপদ সড়ক নিশ্চিতে সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ট্রাফিক আইন মেনে চলার আহ্বান। কোটা সংস্কার নিয়ে চলতি মাসে সাড়া না পেলে কঠোর আন্দোলনের হুমকি শিক্ষার্থীদের। ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের। এবং সিলেটে ছাত্রদল নেতা খুনে দলের ষড়যন্ত্রকারীদের দুষলেন নতুন মেয়র। অভিযোগের আঙুল দলটির নতুন কমিটির নেতাদের প্রতি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর বিমানবন্দর সড়কে আন্ডারপাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শুরু হওয়া নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। তখন ওই স্কুলের সামনের সড়কে পথচারী আন্ডারপাস তৈরির প্রতিশ্রুতি দেয়া হয়। প্রায় 54 কোটি টাকা খরচে প্রকল্পটি বাস্তবায়ন করবে সেনাবাহিনী। সেপ্টেম্বরে কাজ শুরু করে শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। রবিবার ঢাকা ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় গুজবে কান না দিতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি। এই যে ছাত্র নামধারী যারা এসে ঢুকলো, অনুপ্রবেশকারী, তাদের উদ্দেশ্যটা তো খুব খারাপ ছিল। গুজব ছড়িয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা। এমনকি অনেক বয়স্ক লোক, এমন লোক আছে যাদের ভালো কাজের জন্য একসময় পুরস্কার দিয়েছি, অথচ তারাই যখন এই ধরনের গুজব ছড়াতে শুরু করলো, আর যাই হোক, এগুলি তো কখনো সহ্য করা যায় না। তাই আমি ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং দেশবাসীকে অনুরোধ করব, কেউ দয়া করে গুজবে কান দেবেন না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আমি আবারও আমাদের ছাত্রছাত্রীদের বলবো, ট্রাফিক রুলস মেনে চলতে হবে। কোথাও ফুট ওভারব্রিজ আছে, কোথাও আন্ডারপাস আছে, কোথাও জেব্রা ক্রসিং আছে, ঠিক সেই সব জায়গা দিয়ে পারাপার হতে হবে। আন্ডারপাসগুলিতে এটা আমার অনুরোধ থাকবে, সেটা যেন ওখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকে, সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকবে, কিন্তু ক্যামেরাগুলির জন্য একটু সুরক্ষিত এবং গোপনে থাকে। কারণ আপনারা দেখেছেন যে যারা এই ধরনের অপকর্ম করতে যায় তারা কিন্তু অনেক সচেতন এখন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 31শে আগস্টের মধ্যে কোটা সংস্কার বিষয়ে সরকারের কোনো সাড়া না পেলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক। 31শে আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। এই 31শে আগস্টের ভিতরে আমাদের যে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং আমরা যে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবি নিয়ে মাঠে নেমেছি, আমাদের এই দাবিটি দ্রুত মেনে নিয়ে প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। কোটা বিরোধী আন্দোলনকারীদের আরেকটু ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আলটিমেটাম দিয়ে শেখ হাসিনার কাছ থেকে কোনো দাবি আদায় করা যাবে না। এছাড়া নির্বাচনে দলীয় প্রার্থী হতে বিলবোর্ডে আত্মপ্রচার করে কোনো লাভ নেই বলেও নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। যেসব ত্যাগী নেতারা এলাকায় কাজ করেছেন তাদেরকেই দল মনোনয়ন দেবেন বলেও জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে যারা খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করেন তাদের সাথে কোনো সংলাপ হবে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে নালিশ করে বেড়াচ্ছে। আলটিমেটাম দিয়ে শেখ হাসিনার কাছ থেকে অন্তত সুবিধা আদায় করা যাবে। একটা ব্যালেন্স কোটা সিস্টেম
চালু করার জন্য কিছুটা সময় লাগছে। এটা এখন ট্র্যাকে আছে, কমিটি হয়েছে, আলাপ আলোচনা চলছে, অনেক দূরে গিয়ে গেছে বিষয়টা। সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর জয়লাভের পর দলের ক্যাডারদের হামলায় ছাত্রদল নেতার নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতাকর্মী। বিজয়ের পরপরই এই হত্যাকাণ্ডকে ষড়যন্ত্রকারী ও সুযোগ সন্ধানীদের কাজ বলে উল্লেখ করেছেন নবনির্বাচিত মেয়র। এদিকে এই ঘটনায় ছাত্রদলের নতুন কমিটির নেতারা জড়িত অভিযোগ করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পরপরই আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় আনন্দ মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন উল্লসিত কর্মী সমর্থকরা। কিন্তু জয়ের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাসার পাশেই মহানগর ছাত্রদলের সাবেক নেতা ফয়জুল হক রাজুকে কুপিয়ে হত্যা করে নিজ দলের ক্যাডাররা। সহকর্মীদের অভিযোগ, ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তর্কিতভাবে ওকে গুলি করে সবার সামনে হত্যা করেছে। আব্দুর রকিব চৌধুরীর নেতৃত্বে দেলওয়ার হোসেন দিনার প্রায় 30 জনের একটা সংঘবদ্ধ চক্র ছিল। ছাত্রদলের মধ্যে একটি যে বিভ্রান্তি জন্ম নিয়েছে, তার পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করে থাকতে পারে। পরিবারের সদস্যরাও দাবি জানিয়েছেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির। ফয়জুল হক রাজুর হত্যাকারী যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনাদের লেখনের মাধ্যমে সুষ্ঠু বিচার আমি চাই। এদিকে দুপুরে ওসমানী হাসপাতাল মর্গে যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় নিহত রাজুর স্বজন ও সহপাঠীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে আরিফ দাবি করেন, তার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতেই এই হত্যাকাণ্ড। যারাই নির্বাচনকে সহ্য করতে পারে না, তারাই প্রশ্নবিদ্ধ করার জন্য এই নিরীহ ছেলেটাকে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নেতা হত্যাকাণ্ডের ঘটনা এখনো থানায় মামলা হয়নি, তবে এটা প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে আমাদের পুলিশ অভিযান করতেছে, আশা করা যায় যারা পারপেট্রেটর তাদেরকে অ্যারেস্ট করা হবে। সিটি নির্বাচনের তফসিল ঘোষণার দিন সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এরপর থেকেই পদবঞ্চিত নেতাদের সাথে বিবাদে জড়ায় নবগঠিত কমিটির নেতাকর্মীরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে দিলাম। এই খবরগুলোর বিশ্লেষণ জানবো আমার অতিথিদের কাছ থেকে। প্রথমেই যে খবরটি নিয়ে কথা বলবো, আজকে প্রধানমন্ত্রী আন্ডারপাস বিমানবন্দর সড়কে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রসঙ্গটি দিয়ে শুরু করি যে আসলে 2 শিক্ষার্থী নিহত হবার ঘটনার পর তাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পাশাপাশি আমরা দেখলাম প্রধানমন্ত্রী এর বাইরেও আরো কয়েকটি পদক্ষেপ, যেমন রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ তাদেরকে 5টি বাস দিয়েছেন। তারপর আজকে আন্ডারপাসের যেটি তিনি বলেছিলেন করবেন, আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী ডিসেম্বরে, মানে পরের বছরের ডিসেম্বরে এটি কাজ শুরু হবে। এরপরেও এছাড়াও আমরা দেখেছি যে মানে আন্দোলনের মধ্য থেকে ট্রাফিক সপ্তাহ শুরু হলো। তারপরে সড়ক পরিবহন আইনটি খসড়া অনুমোদিত হয়ে এখন পাশ হওয়ার অপেক্ষায় আছে, শীঘ্রই পাশ হবে বলে আশ্বাস পাওয়া যাচ্ছে। আর সেই সাথে সাথে যে যারা ঘাতক চালক ছিল তাদেরকে গ্রেপ্তার করা হলো। মানে এরকম বেশ কয়েকটি তৎপরতা প্রক্রিয়া এই আন্দোলনের পরপরই দ্রুত গতিতে আমরা দেখতে পেলাম। এতে থেকে মানে এসব থেকে কি মনে হয় জনাব আরিফিন সিদ্দিক যে আসলে সরকার আন্দোলনকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছে? মানে এরকমটি ধারণা করা যায়, বলা যায় কি? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনি দেখেন যে ঘটনা ঘটেছে 29শে জুলাই, আর আজকে 12ই আগস্ট, তাই না? তো এই অল্প সময়ের মাঝে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে গেছি। এমনকি এর মাঝে মন্ত্রণালয়, মন্ত্রিসভায় সড়ক নিরাপত্তা আইন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। তো তাদের তো এটা নিশ্চিত করেই বলা যায় যে আমাদের শিক্ষার্থীদের যে দাবি, যে আন্দোলন, তার প্রতি যথাযথ গুরুত্ব দিয়েই কিন্তু সরকার এবং সরকার প্রধান সিদ্ধান্ত নিয়ে চলেছেন। আন্ডারপাস এবং এত বড় অঙ্কের একটা প্রজেক্ট, সেটা যে এত দ্রুততার সাথে প্রজেক্ট অনুমোদন করে আজকে ভিত্তিপ্রস্তর পর্যন্ত স্থাপন হয়ে গেল, এটা তো সত্যিকার অর্থে একটা বড় ধরনের দৃষ্টান্ত, যেটি হয়তো খুব এই ধরনের দৃষ্টান্ত খুব কাছাকাছি সময় পাওয়া যাবে না। আমি মনে করতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের খুব সম্ভবত মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল হ্যাপি। বিশ্ববিদ্যালয়ের ওই শাহবাগের থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথ, ওই যে একটা আপনার আছে কয়েকটা রাস্তার মোড়, সেই জায়গায় ওই ছাত্রী সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল।
তখনই আমাদের শিক্ষার্থীদের একটা বড় ধরনের দাবি ছিল যে এখানে হয় আন্ডারপাস না হয় ফুট ওভার ব্রিজ দিয়ে শিক্ষার্থীদের যাতায়াতটা একটু নিরাপদ করার জন্য। আমি জানি যে এটা বহু বৎসর লেগেছে। পরবর্তীতে আমি যখন উপাচার্যের দায়িত্বে ছিলাম তখন এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে অতি দ্রুত এই বর্তমান মেয়র ওনার আমলে কাজটা শেষ হয়েছে। কিন্তু সময় কিন্তু লেগেছে অনেক, কারণ আমি যখনই খবর নিয়েছি প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট অনুমোদন দিতে হবে, ডিজাইন করছে, এই করছে, নানা ধরনের পর্যায়গুলো থাকে, যে প্রকল্পগুলোর যে নির্ধারিত মেয়াদ ধরা হয় সব বেশিরভাগ ক্ষেত্রে মানে খুবই এটির নজির পাওয়া যায় না বললেই চলে, যে মেয়াদের আগে শেষ হয়। এই যে আপনার 56 কোটি টাকার প্রজেক্ট এত দ্রুততার সাথে অনুমোদন করে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, এটা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কিন্তু একটা বড় ধরনের নিশ্চয়ই, এবং সেটি মেয়াদের মধ্যে শেষ হবে এটিও আমরা আশা করতে চাই। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আপনারও কি এমনটি মনে হয়, এরকমটি ধারণা হয় যে সরকার গুরুত্ব দিচ্ছে, মানে এই তৎপরতাগুলোকে বিবেচনা? আসলে আজকে প্রধানমন্ত্রী বক্তৃতায় একটা কথা বলেছে, আপনারা শুনেছেন কিনা, তিনি বলছেন যে এই বাচ্চাদের আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। জি, চোখ খুলে দিয়েছে কোথায়? চোখ খুলে দিয়েছে রাষ্ট্রযন্ত্রের ঘুণে ধরা জায়গাগুলোর উপরে। এগুলিকে ঠিক করতে হবে। এটা একটা জায়গা না, একটা আন্ডারপাস করলে তো সড়ক নিরাপদ হবে না। এই স্কুলের জন্য হয়তো নিরাপদ হবে, কিন্তু বাংলাদেশে কত হাজার হাজার কিলোমিটার সড়ক আছে, হাজার হাজার স্কুল কলেজ এই রাস্তার পাশে আছে, এগুলিকেও নিরাপদ করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো, দেখেন আইন করে বা স্কুলের সামনে, স্কুল কলেজের সামনে স্পিড ব্রেকার দেওয়ার একটা উদ্যোগের কথাও কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন। না না, স্পিড ব্রেকার হ্যাঁ সেটিও ছিল, হ্যাঁ সেটি, এবং সেটি করা হবে অনেক জায়গায় আছে, আবার নাইও। এটা বড় জিনিস হলো যে ওই মানুষকে এবং ছাত্রদেরকে কি বলে এটাকে, তাদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে তাদের সচেতনতা বাড়াইতে হবে। আমরা তো রাস্তায় আইন কানুন কেউ কিছু মানি না। গতকালকে টিভিতে আমি দেখতেছিলাম যে লাইন ধরে লোকজন ওই মানে গাড়ি আসছে এই দিক থেকে এদিক দিয়ে পার হয়ে যাচ্ছে, পাশেই হলো ওই দেখা যায় ইয়ে ফুট ওভার ব্রিজ, ওটাতে কেউ যাচ্ছে না। তো এই জিনিসগুলি তো মানে সংশোধন করতে হবে। তাহলে ধরেন না, এই আন্দোলনে যে জিনিসটা সামনে এসছে, এটা হলো আমাদের দেশের ট্রাফিক সিস্টেমটার মধ্যে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন। এবং আজকে দুদিন ধরেও পত্রিকায় হেডলাইনই হচ্ছে যে চরম অরাজকতার মধ্যে রাস্তা। এবং যে কোনো দেশে আপনি যে এই দেশটা কত সভ্য, কত আইন মান্যকারী দেশ, এটা কিন্তু প্রথমেই রাস্তায় গেলেই মানুষ বুঝতে পারে। যে দেশের ট্রাফিক আইন ট্রাফিক যত সুশৃঙ্খল, সেই দেশ তত সুশৃঙ্খল, সে দেশের মানুষ তত আইন মান্যকারী। এই জিনিসগুলি মানে মানুষকে বোঝাতে হবে, তাহলে এই সড়ক নিরাপদ হবে। খালি আইন পাস করে, আইনের তো কোনো প্রয়োগ নাই। আইন তো হয়, যেটি ছিল সেটিরও প্রয়োগ ছিল, প্রয়োগ নাই। প্রয়োগ এবং প্রয়োগ হইলেও প্রেসার গ্রুপের যন্ত্রণায় এগুলিকে বাস্তবায়িত করা যায় না। আপনি এই যে মানে দুই একটা রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড বা একটু ড্রাইভারদেরকে জেলে নিয়ে গেছে, সাথে সাথে ট্রাফিক বন্ধ, রাস্তা বাস ট্রাক সব বন্ধ। তারেক মাসুদ মিশুক মুনিরের মামলার রায় যখন হয়েছিল, ক্ষতিপূরণের রায়ও কিন্তু ক্ষতিপূরণ দিচ্ছেই না এখন পর্যন্ত। আমাদের এক সাংবাদিক বন্ধু সংবাদে সেই কবে আমার মনে হয় 20-25 বছর হয়ে গেছে, মন্টু মানে তাকে মানে রাস্তায় মারা গেল, কোনো কম্পেনসেশন পায় না, মানে অর্ডার হয়েছে কিন্তু টাকা পাচ্ছে না। এইগুলি মানে এই দুর্বলতাগুলি দূর করতে হবে। আমি মনে করি ওই যে প্রধানমন্ত্রী বলছেন যে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, এই দুর্বলতাগুলি দেখাই দিচ্ছে, এই ঘাটতিগুলি দেখাই দিচ্ছে। এটা কিন্তু একটা দুইটা না, এটা কিন্তু হোল সিস্টেমটা একটা মানে গুণে ধরা সিস্টেম হয়ে গেছে। এবং ট্রাফিক থেকে শুরু করলে কিন্তু বাকি মানে দেশ, মানুষ, রাষ্ট্র সুশৃঙ্খল হবে এবং সুন্দর হবে। এবং এই জন্য আশা করি যে এই আন্ডারপাস হয়েছে,
আরো মানে রাস্তাকে নিরাপদ করতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে। আপনি নিশ্চয়ই কর্মদক্ষতা, কর্মক্ষমতা অনেক কিছুই আসলে এই রাস্তার সাথে জড়িত, এরকম পরিসংখ্যান আমরা দেখছি। করতে চাই এখানে যে রিয়াজ ভাই যেটা বললেন যে আমাদের এই শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি যে তারা নিজেরাই অনেকটা উদ্যোগী হয়ে তারা যে কাজগুলো করেছে, তাদের একটা সচেতনতা আছে, কিন্তু এটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য শিক্ষা কার্যক্রমে, পাঠক্রমে, সিলেবাসের মধ্যে এই ট্রাফিক আইন বিষয়গুলো এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, এই বিষয়গুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত করা দরকার। পৃথিবীর বিভিন্ন উন্নত বিশ্বে এটা আছে, ছেলে মেয়েদেরকে পড়ানো হয়, যাতে করে তারা যখন শিক্ষা শেষে বেরিয়ে যাবে তখন তাদের মাঝে এই ট্রাফিক আইন অমান্য করার বিষয়টা কখনো আসবে না। কিন্তু আসলে এই শিক্ষা কার্যক্রমে ঢোকানোর কথা বলছেন, এখানে আমি আসলে নিজের কথাই বলি যে ছোটবেলায় আমাদেরকে পড়ানো হয়েছিল লাল বলে একটু দাঁড়াও, হলুদ বলে না, লাল বলে যেও না, হলুদ বলে একটু দাঁড়াও, সবুজ বলে পথ চলতে, মাঝ পথে থেমো না, এরকম ছোট ছোট কবিতা, ঠিক এখন মনে করে বলতে পারছি না হয়তো, এই ধরনের ছড়া আমরা শিখেছিলাম ছোটবেলায়, কিন্তু রাস্তায় বেরিয়ে সেটা দেখিনি। তো সেই অবস্থা যদি এখনকার শিক্ষার্থীরা না দেখে পড়ে কি হবে? সেটার জন্য এডুকেশনের সাথে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন লাগবে। অন্যান্য সব দেশেই তো দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদেরকে পড়ানো হয়, সাথে সাথে রাস্তায় নিয়ে ডেমনস্ট্রেট করা হয় এবং তাতে করে তাদের রক্তের মধ্যে মিশে যায় যে এই আইন অমান্য করা যাবে না। এই ধরনের বহু দৃষ্টান্ত আমি দিতে পারবো যে বাচ্চারা রাস্তায় বেরোলে এনফোর্সমেন্ট লাগবে। এই যে বললাম না, এই যে রাস্তা পার হয়ে চলে গেল, ফুট ওভার ব্রিজ পড়ে আছে, পুলিশের কোনো সাহায্য নিচ্ছে না। পুলিশ বলে আমরা কি করব, আমরা তো এখানে 2 জন বা 3 জন, শত শত লোক পার হয়ে যাচ্ছে, আমরা কয়টা লোককে ঠেকাবো? এটা তো বড়, এটাকে এনফোর্স করতে হবে। এই লোকগুলিকে কে বলতেছিল যে জরিমানা করে না কেন, মানে কোথায় আছে এরকম ধরে নিয়ে এটা ওই খোয়ারের মতো এটার মধ্যে ঢুকে রাখে, যেখানে 500 টাকা জরিমানা দাও, বলে যে 500 টাকা তো নাই আমার কাছে, না থাকলে এটার ভিতর থাকো। আচ্ছা, ওই গবাদি পশুর ক্ষেত্রে যেরকম করা হতো, জীবনে আর এই ভুল করবে না। এখন যেটা বলছিলাম যে ট্রাফিকের ডিসিপ্লিনের সাথে কিন্তু পুরো জীবনধারার ডিসিপ্লিনটা মানে সম্পৃক্ত। একটা মানুষ যদি ডিসিপ্লিনড হয়, রাষ্ট্র ডিসিপ্লিনড হবে, দেশ ডিসিপ্লিনড হবে। আর আমরা কেওয়াটিক ওয়েতে চলি, যেখানে সেখানে মানে ময়লা ফেলে দিই, যেখানে সেখানে আপনার দাঁড়ায় যায়, যেখানে সেখানে আপনার রাস্তা ক্রস করি, আমাদের তো কোনো নিয়ম নীতি নাই। এবং এইটা রিফ্লেক্টেড হয় আমাদের জাতীয় জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবন, সবকিছুরই একটা সম্পর্কযুক্ত আছে, আন্তঃসম্পর্কযুক্ত। জনাব আরিফিন সিদ্দিক, যে বিষয়টি যে মানে এই তৎপরতাগুলো যেগুলো নেওয়া হচ্ছে, তার কোনো বাস্তবায়ন বা সেটির কোনো প্রয়োগ বা আসলে সুফল বলবো আমি, সুফল কি মনে হচ্ছে পড়তে শুরু করেছে? শৃঙ্খলার বিষয়টা কি রাস্তায় একটু হলেও নজরে আসছে যে আসলে কাজ করে যাচ্ছে বিষয়গুলো? না, এটা ধরেন একেবারে যে খুব ভিজিবল একটা সেটা তো এত রাতারাতি বোঝা যাবে না, এটা একটু সময় লাগবে। তবে আমার মনে হয় যে জরিমানা আদায়ের পরিমাণ কিন্তু রাতারাতি অনেক বেড়ে গেছে, জরিমানা আদায় বেড়ে গেছে, সেটা হয়েছে। কিন্তু আমি বলছি যে আমাদের যারা আমরা রাস্তা ব্যবহারকারী, গাড়িতে চলি অথবা পথচারী হিসেবে রাস্তায় হাঁটি, আমাদের মধ্যেও কিন্তু একটা বোধ এসেছে যে আমাদের ছেলে মেয়েরা যেটা করতে পারে, যেটা তারা উপলব্ধি করে, সেটা কিভাবে আমরা অবহেলা করি, এই জিনিসটা বোধহয় এসেছে, এটা আমার মনে হয়। তো এই দায়িত্ববোধটা যদি থাকে, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে রাস্তার নিয়ম মানার ক্ষেত্রে সবাই আমাদের দায়িত্বশীল হতে হবে, প্রত্যেকেরই দায়িত্ব আছে, শুধুমাত্র গাড়ির চালকের দায়িত্ব আর আমাদের কোনো দায়িত্ব নেই। গাড়িতে বাসে উঠে অনেক যাত্রী, বাস ড্রাইভার যদি একটু নিয়ম মেনে চলতে চেষ্টা করে, একটু আস্তে এসে চালায়, দেখা যায় বাসের থেকে আবার 2-4 জন কি নতুন ড্রাইভার আসছে, ড্রাইভার তো গাড়ি চালিয়ে শিখে নেয় এখন পর্যন্ত, এমনভাবে বলতে শুরু করে যে সেও হয়তো একসময় গাড়িটা স্পিড বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো আমার মনে হয় যে আমাদের সবারই দায়িত্বশীল আচরণ করতে হবে। মানে আজকেও কিন্তু গুলিস্তানে বাসের ধাক্কায় একজন যুবক নিহত হয়েছে, রংপুরে আবার একজন স্কুল ছাত্র নিহত হয়েছে, প্রতিদিন হচ্ছে। তো এখানে ওই যে আমি যেটা বললাম যে শিক্ষা কার্যক্রম আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে গেল শুক্রবার ধাক্কা দিয়েছে, এই জন্য কনস্ট্যান্ট ক্যাম্পেইন, মানে গিনেস বুক অফ রেকর্ডে যাও, কনস্ট্যান্ট ক্যাম্পেইন লাগবে। যখন কিনা ট্রাফিক সপ্তাহ চলছে তখনই স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কনস্ট্যান্ট ক্যাম্পেইন করতে হবে। আর একই সাথে আমরা প্রত্যেকে আমাদের দায়িত্বটা উপলব্ধি করতে হবে, এছাড়া তো আমি উপায় দেখি না। আর একটু আরেকটা বিষয় একটু চাই, যে রাস্তা থেকে তো আন্দোলনকারীরা সরে গেছে, রাস্তার পরিস্থিতি মোটামুটি মানে আগের অবস্থায় যেমন ছিল সেই অবস্থানে, স্বাভাবিক অবস্থানে ফিরছে, কিন্তু আন্দোলনের
পর সার্বিক অবস্থা কতটা স্বাভাবিক অবস্থায় আসলো সেটি একটু জানতে চাই। কারণ গুজব সৃষ্টিকারীদের আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তাদেরকে সহ্য করা হবে না, তাদেরকে ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখছি শহীদুল আলম তিনিও গ্রেপ্তার হয়েছেন, প্রক্রিয়ায় আছে, তার বিচার এর প্রক্রিয়া শুরু হয়েছে। আবার 22 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ড শেষে এখন তারা কারাগারে আছে। সব মিলিয়ে আসলে সার্বিক পরিস্থিতি কি স্বাভাবিকের দিকে আছে? আমার মনে হয় না, একটু অস্বস্তি আছে। এখন আমি বলবো না যে এটা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, বাট একটা অস্বস্তি আছে। এবং এটাকে যদি যথাযথভাবে অ্যাটেনশন না দেওয়া হয় তাইলে এটা যে কোনো সময় এটা খারাপ দিকে টার্ন নিতে। অ্যাটেনশনটা কি হতে পারে? অ্যাটেনশন এই প্রবলেমগুলি সলভ করতে হবে। মানুষের মধ্যে এই ক্ষোভটা কেন তৈরি হচ্ছে? এই যে আজকে একটা রিপোর্ট আছে, আপনি দেখবেন যে মানুষের বিভিন্ন কারণে ক্ষোভ তৈরি হচ্ছে, ছোট ছোট, রাজনৈতিক না, কিন্তু বিরোধী দলের কোনো আন্দোলন নাই, কিন্তু আন্দোলন মানে শিক্ষার্থীদের আন্দোলন, শ্রমিকদের ভয় পাচ্ছে যে যদি বিভিন্ন সেক্টরের লোকজন এইভাবে রাস্তায় নেমে যায়, ধরেন আপনি সামনে সবচেয়ে সেন্সিটিভ ইস্যু হলো গার্মেন্টস ওয়ার্কারদের ওয়েজ, মানে তাদের বেতন ঠিক করবে। এই বেতন যদি ঠিক না হয়, এখানে যদি একটা আনরেস্ট হয়, এটা একটা মানে খারাপ অবস্থা তৈরি করতে পারে। তারপরে আপনার ধরেন এই শিক্ষার্থীদের যেটা কোটা আন্দোলন, এটাকে আজকে দেখলাম আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলছে যে একটু ধৈর্য ধরেন, ওদের সাথে বসেন, বসে আলোচনা করেন, এদেরকে জেলখানায় কেন রেখে দিয়েছেন? এগুলি করে একটু ডিফিউজ করে জিনিসগুলিকে আয়ত্তের মধ্যে আনতে হবে। তারপরে এই যে নিরাপদ সড়ক আন্দোলনে আপনার অনেককে জেলে নিয়ে যাওয়া হয়েছে, মামলা করা হয়েছে। এগুলিকে দেখা উচিত যে যেগুলি মামলা না করে পারা যায় সেগুলি। এখানেও কিন্তু একটা প্রশ্ন, সেদিন যেমন শিক্ষামন্ত্রীর সাথে যখন উপাচার্যদের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক ছিল, সেই বৈঠকে উপাচার্যরা অনুরোধ করেছিলেন শিক্ষামন্ত্রীকে যে এই শিক্ষার্থীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষামন্ত্রী এক কথায় নাকচ করে দিয়েছেন। ক্ষমা করার আমরাকে, এরকম কথা তিনি বলেছেন। কিন্তু তাদের যেমন ক্ষমা হচ্ছে না, অন্যদিকে বা তারা যেমন গ্রেপ্তার হয়েছেন, কারাগারে আছেন এখন, অন্যদিকে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, তাদের তো গ্রেপ্তার, তারা তো এখনো গ্রেপ্তারের আওতায় আনেনি। তারা পুলিশের সাথে মিশে গিয়ে হামলা করেছে, তাদের অনেকের ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, এখনো দেখা যাচ্ছে তাদের ছবিগুলো। তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? মানে এটির কোনো ব্যাখ্যা? সাংবাদিকদের দেখেন না, সাংবাদিকদের যারা পিটাইলো, মারলো, রক্তাক্ত। একটা বিরতি নিয়ে আমি বিষয় দুজনের পর্যালোচনায় জানতে চাই, একটা বিরতির পর ফিরি। দর্শক থাকুন সাথে, এই আলোচনায় ফিরবো বিরতির পর। ফিরলাম আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। যেই প্রসঙ্গটি তুলে বিরতিতে গেলাম, যে মানে 22 শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের ক্ষমা চাওয়ার পরে, উপাচার্য তাদের ক্ষমা চাওয়ার পরেও শিক্ষামন্ত্রী নাকচ করলেন। অন্যদিকে যারা শিক্ষার্থীদের উপর এবং সাংবাদিকদের উপর হামলা করলো, তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি দেখছি না। এমনটি কেন? কি মানে এটির কোনো কারণ থাকতে পারে কিনা, কি মনে হয়? এটা তো সরকারের পক্ষপাতিত্ব বলবে লোকে আর কি। তো সরকারকে এটা দেখতে হবে, কেন তারা পক্ষপাতিত্বে দোষে দুষ্ট হবেন কেন? এবং এটা তো পরিষ্কার যে যারা হেলমেট বাহিনী, এমুক বাহিনী, তো যে দলেরই হোক, যে মানে আমরা মানুষ জানে কারা করেছে, কে করেছে, এর মধ্যে অনেক লোক ঢুকে গেছে, অনেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এগুলিকে উন্মোচন করেন। কিন্তু কতগুলি ছেলেকে মানে জেলখানায় রেখে পুরো জিনিসটার মধ্যে একটা অস্থিরতা জিয়ে রাখার তো কোনো অর্থ হয় না। এই যে 22টা ছেলে জেলে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত কোনো বড় আন্দোলনে সম্পৃক্ত হয় নাই। ভ্যাট আন্দোলন ছিল একটি বড়, ভ্যাটটা তো মানে ওইটা, এগুলো তো পলিটিক্যাল আন্দোলন না। কিন্তু এইখানে এটা পলিটিসাইজড হয়ে যাবে যদি বেশি দিন জেলে থাকে, আরো নির্যাতন হয়, এবং তাদেরকে যারা নির্যাতন করেছে তারা যদি নিরাপদে ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু এটা অসন্তোষ তৈরি করবে। এবং এই ব্যাপারটা নিশ্চয়ই সরকারের বিবেচনায় আছে
এইটা আমার ধারণা না করলে অস্থিরতাটা বাড়বে এবং একটা যে কোনো একটা মানে কি বলে বিস্ফোরণ হয়, স্ফুলিঙ্গ থেকেই তো বিস্ফোরণ হয়, হতে পারে এরকম। এই জিনিসগুলি সরকারের দেখা উচিত। আপনি যে বলছেন যে পক্ষপাতিত্বের দোষে দুষ্ট কেন হবে, আপনি সেই বিষয়টা প্রশ্ন তুলছেন। আমি আসলে জানতে চাই স্যার আপনার কাছ থেকে যে আসলে এই পক্ষপাতিত্বের জায়গাটা যখন আমরা দেখলাম যে এখানে অনেকেই ছাত্রলীগের দিকে অভিযোগের আঙুলটা তুলছিল, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে দিলেন যে ছাত্রলীগের কেউ থাকলে সেটা তালিকা দেন। আবার ডিএমপি কমিশনার সম্প্রতি বলেছেন যে সরকার দলীয় সমর্থকরা না, পুলিশের সাথে যারা সহায়তা করেছে তারা ভুক্তভোগীরা ছিল। তাই যদি হয় তাহলে তাদের গ্রেপ্তার করতে আসলে সমস্যাটা কোথায়? মানে আসলে তাদের ছবিও অনেকের গণমাধ্যমে আছে। না, শিক্ষার্থীদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যাপারে তো ধরেন শিক্ষক হিসেবে আমার একটা পক্ষপাতিত্ব আছে, যে শিক্ষার্থীদের যদি ভুল ত্রুটি হয়েও থাকে তাদের বিষয়টা একটু নমনীয়ভাবে দেখা এবং তাদেরকে এমন কোনো গুরুতর শাস্তির দিকে না যাওয়া যাতে করে তাদের শিক্ষা জীবনটা আবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর আন্দোলনকারীদের সাথে কারা সংঘর্ষে এসেছে, সাংবাদিকদের উপরে কারা আক্রমণ করেছে, এগুলো তো গণমাধ্যমেও এসেছে, এগুলো ছবি নানা ফুটেজও আছে, টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে থাকবে। তার মনে হয় যে এটা তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া এটা খুব বেশি কষ্টসাধ্য কিছু নয়। যেটা করা দরকার যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া, বিচার হওয়া, এটা তো সবসময় একদম প্রথম শর্তই হচ্ছে এটা। একটা ঘটনা ঘটেছে, আপনি যদি তদন্ত করে যথাযথ ব্যবস্থা না নেন তো এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে। যেমন গুজব ছড়ানো, মানুষের উপর আক্রমণ করা, নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণ করা, বা আওয়ামী লীগের কার্যালয়ে আক্রমণ করা, আওয়ামী লীগের সভাপতির অফিসে আক্রমণ করা, এগুলো তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমরা এখনও মনে করি যে আমাদের যে স্কুল কলেজের শিক্ষার্থী তারা এগুলোর সঙ্গে যুক্ত থাকার কথা নয়। তারপরেও যদি কেউ যুক্ত থাকে নিশ্চয়ই সেটা তদন্ত করে বের হবে। আমার মনে হয় যে সাংবাদিকদের উপর আক্রমণ এটা তো একটা গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই সরকার নিজেও এটা স্বীকার করবেন। আপনি নিজেই বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগের যদি নাম তালিকা দেওয়া হয় উনি তদন্ত করে দেখবেন এবং বিচার করবেন। তো এগুলো যেন বাস্তবায়িত হয় সেটাই আমরা আশা করব। যে এখানে এটা নিয়ে সাংবাদিকদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে নাম সাংবাদিকরা নাম দিবে কেন যে আমাকে ও মারছে, সরকারের এই গোয়েন্দা বাহিনী রাস্তায় আছে, পুলিশ আছে, তারা কি করবে? এবং তারা দেখে নেই যে কে ফুটেজে থাকবে। কাজে এখানে ওবায়দুল কাদের সাহেব যখন বলছে যে আমাকে নাম দেন, এটা খুবই দুঃখজনক। এটা মানে নামটা আপনি জোগাড় করেন, আপনার কাছে আপনি দেশ শাসন করছেন, আপনারা দেশের শাসক, আপনাদের কাছে আমরা ডিমান্ড করব যে আপনারা নাম দেন কে আমাদের মারছে, আপনারা বলেন। এবং যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু গুজবের সৃষ্টি হবে, নানান রকমের গুজব ডালাপালা বিস্তার করবে। এবং যেটা মানে প্রধানমন্ত্রী আজকেও তো বলছে যে গুজবে কান দিবেন না, গুজব হইলে তো কানে চলে যাবে, গুজবটা যাতে না হয় সেটা বন্ধ করতে হবে। সত্য গোপন করা যাবে না, সব কথা মানে বলতে দিতে হবে, মানে কোনো খবর যাতে চাপা না পড়ে এটা দেখতে হবে সরকারের কারণে। তো এইগুলি না করলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে এবং এটা ভালোর দিকে যাবে না। এখানে কি একই রকম মানে একটা মিল পান কিনা আমি এটা একটু জিজ্ঞাসা করি যে কোটা সংস্কার আন্দোলনের সময়ও যখন আন্দোলনকারীদের উপর হামলা হলো তখন তাদের নাম, ছবি, পদ সব সহ গণমাধ্যমে এসেছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আন্দোলনকারী 7 জন এখনো কারাগারে আছে। তাদের জন্য তাদের মুক্তির দাবিতে আজকেও মুক্তির দাবিতে এবং মানে প্রজ্ঞাপন জারি বা ব্যবস্থা সরকারের তৎপরতার জন্য 31শে আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা সময় দিচ্ছে। আজকের ঘটনা। আমার মনে হয় যে এটা কিন্তু কোনো জটিল সমস্যা ছিল না। কোটা আন্দোলনকারীদের যে দাবি ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে যে ঘোষণা দিলেন, প্রথমবার দিলেন তো মেধার ভিত্তিতে হবে, তবে বিশেষ ব্যবস্থা থাকবে আমাদের প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী, অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এবং পরবর্তীতে উনি বললেন যে আদালতের যে নির্দেশনা তাতে 30% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রাখতে হবে। এগুলোকে নিয়েই কিন্তু প্রজ্ঞাপন জারি করে সমস্যার সমাধান করা যায়।
যাবে না তা না, কিন্তু এটা যত বিলম্ব হচ্ছে ততই এই সমস্যাটা হচ্ছে। আমার মনে হয় যে কমিটি করা হয়েছে সেই কমিটি অতি দ্রুত যদি একটা রিপোর্ট নিয়ে আসেন এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে, কারণ শিক্ষার্থীরা তো আর বলেনি যে এটাকে একবারে বিলুপ্ত করতে হবে। বিশেষ ব্যবস্থাতে যেটা করেন সেটাও কোটার জন্য যাদেরকে আপনি নির্ধারণ করেন তারা যেন কোটার সুযোগটা পায়। কোটা হয়তো থাকবে, ওইভাবে না বললেও চলবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিশেষ ব্যবস্থাতে করা যাবে না তা তো না। আপনি প্রজাতন্ত্রের 2/3 চাকরি যদি মেধার ভিত্তিতে দেন, 1/3 যদি বিশেষ ব্যবস্থা রাখেন, 1/3 কত 33%। তো 33% আসলে তো আমার মনে হয় যে আন্দোলনকারী তাদের যে দাবি সেটাও তারা খুব খুশি হয়ে মেনে নেবে। তো কোনো না কোনোভাবে একটা সংকট দেখা দিলে তো নিরসন করতে হবে, সেই নিরসনটা করা প্রয়োজন। জটিল জিনিসকে সহজভাবে নিরসন করতে পারাটাই তো আমার মনে হয়। কিন্তু ওবায়দুল কাদের বলছেন যে ধৈর্য ধরার জন্য আলটিমেটাম দিয়ে কোনো কাজ করানো সম্ভব না, সেটির প্রেক্ষিতে কি বলবেন জনাব রিয়াজউদ্দিন আহমেদ? মানে তারা তো চাইছে 31শে আগস্টের মধ্যে সরকারের একটি তৎপরতা, সরকারের সাড়া পাবার দাবি। সরকার যারা চালায় তারা সবসময় ধৈর্যের কথা বলবে, আর যারা মানে কিছু চায়, ন্যায্য দাবি করে, তারা তো অত ধৈর্য ধরবে, তাদেরকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে। আপনাদেরকে জেলখানায় নিয়ে তারপর বলবেন যে এবার ধৈর্য ধরেন, তো ধৈর্য থাকবে না, এটা তো খুব পরিষ্কার। এবং এই মানে ধরেন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র কোটার আন্দোলন করেছে, আপনি 10 জন বা 15 জনকে জেলখানায় রেখে দিলেন, এটা কিন্তু এটা বিস্ফোরার মতো হয়ে থাকলো। না হয়ে এদেরকে বের করে এনে কথা বলেন আপনি যে আপনারা জেলে আছেন, ছেড়ে দিলাম, ধৈর্য ধরেন আপনারা। এখন জেলখানায় রেখে ধৈর্য ধরতে বলেন মানে কি? আরো জেল কাটেন, মানে তারা এই কোটার বিষয়ে মানে তখন তো রিঅ্যাক্ট করবে। কোটার বিষয়ে ধৈর্য ধরার কথা বলছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে এই প্রসঙ্গ সহ আরো কিছু প্রসঙ্গ আজকেই ওবায়দুল কাদেরের সেই অনুষ্ঠানে যেখানে আসলে ধৈর্য ধরার কথা বলছেন শোক দিবসের আলোচনায়, সেই আলোচনায় আরো কিছু বক্তব্য নিয়ে আমরা কথা বলবো। একটা বিরতির পরে ফিরছি, দর্শক থাকুন সাথেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে আমরা ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে কথা বলছিলাম, যে তিনি বলছেন আরেকটু ধৈর্য ধরতে হবে। ওই একই শোক দিবসের একটি আলোচনার আজকে এই বক্তব্য, তার কোটা সংস্কারের বিষয়ে এই বক্তব্য দিচ্ছিলেন যে আলটিমেটাম দিয়ে হবে না। তিনি কিন্তু আরো কিছু কথা বলেছেন সেই বক্তব্যে। একটি বিষয় নিয়ে আমি একটু আপনাদের দৃষ্টি নিতে চাই, একটি বিষয়ের উপর, সেটি হচ্ছে যে তিনি সংলাপের একটি প্রসঙ্গ বলছেন যে খালেদা মানে 15ই আগস্ট জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে যারা খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে তাদের সাথে কোনো সংলাপ হবে না। কিন্তু গত বছর আমরা দেখেছি বেগম জিয়া মানে কেক কাটার আনুষ্ঠানিকতা থেকে বিরত থেকেছেন। এবছরও তো তিনি জেলেই আছেন এবং তার জন্মদিনে কোনো কেক কাটার আনুষ্ঠানিকতা নেই, বরং দোয়া মাহফিল, তার কারামুক্তি, রোগ মুক্তি ইত্যাদির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। আবার গতকাল ওবায়দুল কাদের শনিবারে বলেছেন যে শর্ত দিয়ে সংলাপ সম্ভব না, শর্ত ছাড়া সংলাপের একটি বিষয় ফোন আলাপের বিষয় নিশ্চয়ই মনে আছে, যে ফোনে কথা হতে পারে, আলোচনার টেবিলে না বসলেও ফোনে কথা হতে পারে। মানে কি মনে হয় আসলে এই বিষয়ে যদি ধারাবাহিকভাবে চিন্তা করি, আলোচনার একটি পথ কি নির্বাচনের আগে এরকম তৈরি হচ্ছে জনাব রিয়াজউদ্দিন আহমেদ? না, গত 10 বছর কোনো আলোচনা হয় নাই, কোনো আলোচনার প্রেক্ষিত তৈরি হয়নি। এবং এর আগে আমরা 2006-এর আগে 6-এর সামনে রেখে যে আলোচনা হয়েছিল জলিল সাহেব এবং মান্নান ভূঁইয়া সাহেবের মধ্যে আমরা দেখেছি এসব আলোচনা কোনো ফ্রুটলেস আলোচনা হয়, কিন্তু কোনো কিছু আমরা দেখি নাই কংক্রিট কোনো অ্যাচিভমেন্ট। তো এখানে যে জিনিসটা আলোচনা শর্ত দিয়ে আলোচনা হয় না, এটা আমিও বিশ্বাস করি। আলোচনা হয় একটা সুন্দর পরিবেশের মধ্যে, একটা রাজনৈতিক সহায়ক পরিবেশ যদি থাকে, একটা গণতান্ত্রিক মানে মূল্যবোধের প্রতি যদি শ্রদ্ধা থাকে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে আলোচনা হতে পারে। জোর করে ধৈর্য আপনি ফোন করলে আমি ফোন করব তারপরে আলোচনা হবে, ওইসব আলোচনায় কোনো মানে ফল বয়ে আনবে না, ওইসব আলোচনায় কোনো কিছু হবে না। এবং
এই যে আলোচনা এইটা আমার কাছে একটা ফ্রুটলেস এক্সারসাইজ মনে হয়। কি জন্য? হোয়াট ফর আলোচনা? নির্বাচন করবেন, নির্বাচনের অবস্থা সরকার দিক থেকে পরিষ্কার করেছে। বিরোধী দল এই অবস্থায় ইলেকশনে যাবে কি যাবে না এটা পরিষ্কার করলে হয় যাবে, না হলে যাবে না, এটা বলে দিলেই হলো। বলে দিলেই মানুষের টেনশন থাকে না। যাদেরকে ভোট দিতে চায়, মানুষ কি ভোটের মাধ্যমে কি হয়? মানুষ কথা বলতে চায়। এখানেই তো অস্পষ্টতা, মানে কখনো বিএনপি বলছে যে তারা বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাবেই না, আবার কখনো বলছে এবারে নির্বাচনে যাবেই, ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না, মানে দু ধরনের বক্তব্য। এইগুলি পলিটিক্যাল বক্তব্য থাকবেই, কিন্তু ফাইনালি কি করবে এইটা মানুষকে বলতে হবে। আমি যে আপনি যদি ভোট চান, আপনি যদি মনে করেন মানুষের সাপোর্ট আপনার দরকার আছে, তো মানুষকে তো আপনার বুঝাইতে হবে যে আমি আছি। যেমন 2014 মানুষ কথা বলতে চাইছিল ব্যালট বাক্সের মাধ্যমে যে আমি এই সরকারকে চাই বা চাই না। কথাটা তো বলার সুযোগ পায় নাই তারা। যারা এই সরকারের বিরুদ্ধে ভোট দিত তারা তো ভোটটা দিতে পারে নাই, এবং সেই ভোটটা যেহেতু দিতে পারে নাই, সেই ভোটটা তো টেকনিক্যালি কাউন্ট হবে না। ডক্টর আরিফিন সিদ্দিক, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলো কিন্তু রাজনৈতিক কৌশল নিয়ে এগিয়ে যাবে, যেহেতু নির্বাচন সামনে, অতএব প্রত্যেকেই চাইবে এই নির্বাচনে ভালো একটা ফলাফল করা। তো অতএব সেখানে আজকে কি বলছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সেটার উপরই আমরা সর্বশেষ কথা বলতে পারবো না। রাজনীতিতে শেষ কথা বলে অন্তত এই মুহূর্তে কিছু নাই। অতএব প্রত্যেক দলই তাদের যে নিজস্ব ঘর গোছানোর কাজ সেটাও যেমন করছেন, আবার একই সাথে প্রতিপক্ষের ব্যাপারে নানা ধরনের কথা বলছেন। তো আমার মনে হয় যে এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর নির্বাচন সুষ্ঠু হোক এবং সকল রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করুক, এটা কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা সবসময় চাই। তো সংলাপের দলীয় সংলাপ কতদূর কী হবে সেটার থেকে বড় কথা যে যেই প্রতিষ্ঠানটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে আছে, নির্বাচন কমিশন, তাদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ এবং সংলাপের মাধ্যমে একটা সুষ্ঠু জাতীয় নির্বাচন, সেটা আমরা দেখতে চাই। গণতন্ত্রের সংলাপের সবসময় হয়তো দ্বার উন্মুক্ত থাকে যদি সঠিকভাবে আমরা চিন্তা করি, কিন্তু সেই ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে দেখবেন যে কিছুদিন পরে সেগুলো আরো স্পষ্ট। নিশ্চয়ই সেদিকে আমরা দৃষ্টি রাখবো, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমাদের শেষ করতে হবে। সরকারের দায়িত্বটা হলো সবাইকে নির্বাচনে আনার একটা পরিবেশ। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই সামনে নির্বাচন, আমরাও কথা বলতে থাকবো, খবর আসতে থাকবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন।